অনেকদিন আগের কথা। সুশীলপুর নামে এক গ্রাম ছিল। এই গ্রামে বসবাস করত এক বৃদ্ধ বুড়ি আর তার একমাত্র নাতনি শর্মিলা। বুড়ি অন্যের বাড়ি থেকে চেয়ে চিনতে চাল ডাল জোগাড় করত, আর শর্মিলা বন থেকে কাঠ কুড়িয়ে জ্বালানি জোগাড় করত। এভাবেই কোনো মতে তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন তাদের জ্বালানির সব কাঠ ফুরিয়ে যায়। তখন শর্মিলা তার দাদিকে বলে, রান্না করার কাঠ ফুরিয়ে গেছে দাদি, আমি জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসছি। কিন্তু এই অবেলায় কাঠ কুড়াতে গেলে যে তোর আসতে রাত হয়ে যাবে রে। ও নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি সামান্য কাঠ কুড়িয়ে সময় মতো চলে আসব। ঠিক আছে, তাহলে যা, কিন্তু সময় মতন চলে আসিস। আর আমিও একটু গ্রামে বেরিয়ে দেখি কিছু চাল জোগাড় করতে পারি কিনা। এরপর শর্মিলা বনে গিয়ে কাঠ কোড়াতে থাকে। কিন্তু বনের আড়ালে কখন সন্ধ্যা ঘনিয়ে আসে সে কিছুই বুঝতে পারে না। এই যা, বেলা যে কখন ডুবে গেছে বুঝতেই পারিনি। যাই, বাড়িতে যাই, দাদি খুব চিন্তা করবে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে শর্মিলা তার ফিরে যাওয়ার পথ হারিয়ে ফেলে। সে বনের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে। এক সময় যেতে যেতে শর্মিলা বনের মধ্যে থাকা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। সেখানে রাতের বেলা এক অদ্ভুত মহিলা বসে চরকা কাটছিল। এই যে শুনছেন, আমি বাড়ি যাবার পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটু সাহায্য করবেন? সাহায্য করব? বাহ, তুই তো খুব সুন্দর দেখতে। তোর মতন একটা মেয়ে আমি অনেক দিন হলো খুঁজছি আমার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য। তা তোর আর বাড়ি যেতে হবে না, তুই বরং আমার পুত্রবধূ হয়ে এই বাড়িতেই থেকে যা। এসব কি বলছেন? একজন পথহারা মেয়েকে সাহায্য করা বাদ দিয়ে তার সাথে মশকরা করছেন? বাড়িতে আমার দাদি খুব চিন্তায় আছে, দয়া করে একটু পথটা দেখিয়ে দিন না। বাড়িতে যাবি? আমি না চাইলে তুই কখনো বাড়ি যেতে পারবি না। তুই আমার এলাকায় এসে ফেঁসে গেছিস। ফেঁসে গেছি মানে? আপনি কি, আপনি কি মানুষ না? না, আমি মানুষ না, আমি পেতনি। কিন্তু আমার ছেলে মানুষ। আমি তোকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তোকে এই বাড়িতেই রেখে দেব। না, দোহাই লাগে আপনার, এমনটা করবেন না। আমি কোনো পেতনির ছেলেকে বিয়ে করতে চাই না, আমাকে যেতে দিন। চুপ কর, আর একটা কথা বললে তোর ঘাড় মোটকে তোকে খেয়ে ফেলবো। দাঁড়া, আমি আমার ছেলেকে ডাকছি। এই নিমাই, বাইরে আয়, বাইরে আয় তো বাবা একবার। কি হয়েছে মা, ডাকছো কেন? আর এই মেয়েটাকে? এই মেয়েটি আমার পুত্রবধূ হবে। যা, ওকে নিয়ে ভেতরে যা। কিন্তু এই মেয়েকে তুমি কোথায় পেলে? এ আপনা আপনি এখানে চলে এসেছে। একে দেখে আমার অনেক পছন্দ হয়েছে, আমি একেই আমার পুত্রবধূ করব। কিন্তু এই মেয়ে কি রাজি আছে? কে রাজি হবে আর কে হবে না তা আমি দেখি না, আমি যা বলেছি সেটাই হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই চলো, চলো আমার সাথে। আপনি আমাকে যেতে সাহায্য করুন, বাড়িতে আমার দাদি আমার জন্য অপেক্ষা করছে। কি করে সাহায্য করব? ওই পেতনি আমাকে ছেলে বানিয়ে ছোটবেলা থেকে এখানে রেখে দিয়েছে, আজ পর্যন্ত যেতে দেয়নি। তোমাকে আমি কি করে যেতে দেব? তাহলে কি সারা জীবন আমায় এখানেই থাকতে হবে? সারা জীবন থাকতে হবে কিনা জানি না, তবে তুমি যদি তার মন জয় করতে পারো
তাহলেই এখান থেকে যেতে পারবে, নয়তো নিজের ইচ্ছায় কখনো যেতে পারবে না। একা পালিয়ে গেলেও বারবার এখানে ফিরে আসতে হবে। কিন্তু আমি আমি কি করে তার মন জয় করব? সে তো একজন পেত্নী। হ্যাঁ, সে পেতনি, কিন্তু অন্যদের মতো খারাপ না। তার মধ্যে একটা ভালো মন আছে। নিজের ছেলে মেয়েকে হারিয়ে নিজের ইচ্ছায় জীবন দিয়ে অতৃপ্ত আত্মা হয়ে আছে। তুমি চাইলেই তার মন জয় করতে পারবে। তার এমন অবস্থা দেখেই আমি আর এখান থেকে যেতে চাই না। নিমাইয়ের কথা শুনে শর্মিলা বুঝতে পারে সে কখনো নিজের ইচ্ছায় এখান থেকে বাইরে যেতে পারবে না। তাই সে নিমাইকে বিয়ে করে সেখানে থাকতে শুরু করে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। এক রাতের বেলা পেতনি শর্মিলাকে বলল, শোনো বৌমা, আমাদের জমানো খাবার শেষ। আজ থেকে আমি রাতে শিকারে বের হব, কিন্তু তুমি ভুলেও রাতের বেলা রান্নাঘরে ঢুকবে না। দিনের বেলায় ঢুকে রান্না করে বের হয়ে চলে আসবে। ঠিক আছে মা, আপনি যা বলবেন আমি তাই করব। বেশ, এবার তাহলে ঘুমিয়ে পড়ো, আর রাতে কখনো বাহিরে বের হবে না। আচ্ছা, তোমার মা এমনটা বললো কেন? তা জানি না, আমাকেও এভাবে বড় করেছে। তাই রাতের বেলা বাইরে সে কি করে কিছুই জানি না। ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। মা, আপনার ছেলে তো কাঠ কাটতে গেছে, তাই রান্না করার সব কিছু কি এনেছেন? হ্যাঁ, রান্নাঘরে সব রাখা আছে, ওইগুলো দিয়ে রান্না করো, যাও। ঠিক আছে, এখনই যাচ্ছি। বাহ, রাতের বেলা টাটকা মাছ মাংস সবজি কোথায় পেল? যাই হোক, এগুলো রান্না করি। এদিকে শর্মিলার দাদি শর্মিলাকে হারিয়ে বনের মধ্যে প্রতিদিন তার নাতনিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যাবেলায় আবার বাড়ি ফিরে যায়। এরপর আরো কয়েকদিন কেটে যায়। শর্মিলা তার দাদিকে দেখার জন্য ভেতরে ভেতরে অস্থির হয়ে পড়ে, কিন্তু পেতনির ভয়ে তা প্রকাশ করতে পারে না, যার কারণে সে শুধু পেতনির মন জোগানোর চেষ্টা চালাতে থাকে। মা, রান্না বান্নার কাজ শেষ, এবার আসুন আপনার হাত পাগুলো টিপে দিই। সে সকাল থেকে বসে বসে কাজ করছেন, নিশ্চয়ই আপনার হাত পাগুলো ব্যথা হয়ে গেছে। হ্যাঁ বৌমা, সত্যি হাত পাগুলো অনেক ব্যথা হয়ে গেছে। চলো, হাত পাগুলো টিপে দিলে আমারও একটু ভালোই লাগবে। চলো। সেদিন রাতের বেলা নিমাই যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ শর্মিলা কি যেন শব্দ পেয়ে নিমাইয়ের পাশ থেকে উঠে চলে যায়। এরপর শর্মিলা রান্নাঘরের জানালার কাছে গিয়ে দাঁড়ায়। শর্মিলা জানালা দিয়ে উকি দিয়েই যা দেখতে পায় তাতে তার মাথা ঘুরে যায়। পেতনি পচা মাছ মাংস সবজি এনে তা জাদুর মাধ্যমে টাটকা করছে। হে কি, তার মানে এতদিন হলো আমি পচা মাছ মাংস খাচ্ছি? না না, এগুলো খাওয়া যাবে না, আমাকে অন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এখন বুঝতে পারছি এই জন্যই রাতের বেলা রান্নাঘরে প্রবেশ করা নিষেধ। যাই, পেতনি জেনে যাবার আগেই এখান থেকে পালাই। মা, কদিন হলো আমার শরীরটা খুব খারাপ, মনে হচ্ছে এসব খেয়ে খেয়ে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তা এসব খাবার খেয়ে তোর শরীর খারাপ হচ্ছে সেটা তুই আগে বলবি না? তা বল, কি খেতে চাস? কদিন আমাকে কিছু ফল এনে দেবেন?
কিছুদিন ফল খেলে যদি শরীরটা ঠিক হয়। কয়টা দিন কি রে? তুই চাইলে আমি সারা বছর তোকে ফল এনে দেব। তুই আমার লক্ষ্মী বৌমা, তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সত্যি মা, আপনি অনেক ভালো। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার হাত পা গুলো টেপা বাদ দে তো দেখি, আমি তোর জন্যে ফল নিয়ে আসি। কিছুদিনের মধ্যে পেতনি শর্মিলাকে একদম আপন করে নেয়। শর্মিলার ভালোবাসায় পেতনি শর্মিলাকে নিজের মেয়ে ভাবতে থাকে, যার কারণে সে শর্মিলার জন্য পচা মাছ মাংস বাদ দিয়ে টাটকা টাটকা ফল আনতে শুরু করে। এভাবে কিছুদিন কেটে যায়। একদিন শর্মিলা পেতনির হাত পা টিপে দিচ্ছিল, এমন সময় সে বলে ওঠে, মা, আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু বলতে অনেক ভয় লাগে। ভয় পাচ্ছিস কেন বলতো? আরে তুই তো আমার মেয়ে, আর মেয়ে কখনো মায়ের সাথে কথা বলতে ভয় পায় রে? মা, আমার দাদি অনেক বৃদ্ধ মানুষ। আমি ছাড়া এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে আর কদিনই বা বাঁচবে বলুন? সে মরার আগে আমি কটা দিন তার সাথে দেখা করতে চাই। আমি তার সাথে থাকতে চাই মা। তবে আপনি যদি না চান তাহলে দরকার নেই। তুই ঠিকই বলেছিস। তোর মতন ভালো একটা মেয়েকে আমি এইভাবে আটকে রেখেছি, এটা ঠিক হয়নি। না, তাছাড়া তুই মেয়ে হয়ে মায়ের কাছে কিছু চেয়েছিস, আমি কি না করতে পারি? আমি আজই তোকে ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। তোর মন চাইলে আসিস, না চাইলে ওইখানেই সুখে থাকিস। কিন্তু আমি না আসলে তোমার আর নিমাইয়ের কি হবে? ও নিয়ে তুই ভাবিস না, সে একটা ব্যবস্থা হয়ে যাবে খন। চল বাইরে চল। যা, এবার পালকিতে গিয়ে ওঠ, এরাই তোকে তোর বাড়ি নিয়ে যাবে। হয়েছে হয়েছে, যা এবার। আরে দিদি ভাই, তুই তুই আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলি দিদি ভাই? সে অনেক কথা দাদি। চলো, এগুলো নিয়ে তাড়াতাড়ি ভেতরে চলো, তারপর সব বলছি। এগুলো কি রে? এগুলো সব স্বর্ণ মুদ্রা। এখন আর তোমাকে কোথাও ভিক্ষে করতে হবে না। এখন থেকে আমরা বসে বসে খাবো। আমাদের আর কোনো অভাব নেই দাদি। কিন্তু এগুলো তুই কোথায় পেলি? সব পরে বলবো, আগে চলো ভেতরে চলো। শর্মিলা তার বিয়ের কথা গোপন রেখে তার দাদিকে সবকিছু খুলে বলে। এরপর কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে শর্মিলা নিমায়ের অভাব বুঝতে পারে। সে একা একা বসে শুধু নিমায়ের কথা ভাবতে থাকে। কিরে শর্মিলা, এখানে একা একা বসে আছিস কেন রে? চল তাড়াতাড়ি বাড়িতে চল। না দাদি, আমার ভালো লাগছে না, আমি একটু পরে যাব। পড়ে গেলে চলবে না, এখনই তাড়াতাড়ি বাড়িতে চল। পাত্রপক্ষ থেকে দেখতে এসেছে রে। আমাকে আবার কে দেখতে এলো? তুমি গিয়ে না করে দাও, আমি বিয়ে করব না। আরে বিয়ে না হয় নাই বা করলি, দেখা তো করে আয়। ছেলেটা বলল ওকে নাকি তুই চিনিস। আমি চিনি? ঠিক আছে, চলো তো গিয়ে দেখি কে এলো। আরে তোমরা,
তোমরা এসেছো? হ্যাঁ রে মা, এসেছি। মেয়েকে রেখে কি মা দূরে থাকতে পারে? এবার তোকে আমার ছেলের বউ করে একেবারে নিয়ে যাব। নিয়ে যাওয়ার কি দরকার? তোমরাই এখানে থেকে যাও। আমার নাতনি ছাড়া আমাকে কে দেখবে বলো? তাছাড়া আমি কিন্তু সব কিছু বুঝতে পেরেছি। এদের দুজনের বিয়ে আগেই হয়ে গেছে। সব বুঝে গেছো? ও মা, বুঝবো না? এমনি এমনি তো আর কালো চুলগুলো সাদা হয়নি বাছা। বুঝতে পেরেছো, ভালোই হয়েছে। তা নিমাই, তুমি আসতে এত দেরি করলে কেন? মা চাইছিল না বলেই দেরি হয়ে গেল। এবারে মা যা বলবে তাই হবে। আমি সব বুঝতে পেরেছি। তোরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারবি না, তাই আজ থেকে আমার ছেলেও এইখানেই থাকবে। শুধু তোমার ছেলেই থাকবে, তুমি থাকবে না? আরে আমি তো থাকবই, কিন্তু কেউ তা জানতে পারবে না। অবশেষে শর্মিলা তার ভালোবাসা দিয়ে পেতনিকেও ভালো করে তোলে। এতে বোঝা যায় ভালোবাসার কাছে সবকিছুই হার মানে।